আচ্ছা, আজকে পড়াবো সেটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা। আগে দুটো পত্রিকা পড়িয়েছি, আর আজকে পড়াবো হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা। যাই হোক, নমস্কার, আমি উজ্জ্বল বিশ্বাস, বিশ্বাস একাডেমি বাংলা নেট সেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ অনেক দিন হয়ে গেল ভিডিও তৈরি করা হয় না, একটুখানি টানাপোড়েনের মধ্যে দিয়েই সময় যাচ্ছে, এই জন্য ভিডিও তৈরি করা হয় না। তা সম্ভবত মানে এই যে জুনের যে পরীক্ষা হয়ে গেল সেটার হচ্ছে রেজাল্ট দেবে না আবার পুনরায় পরীক্ষা হবে, এইরকমই একটা মামলায় ফেঁসে আছে। তা দেখা যাক ব্যাপারটা কতদূর যায়। তাই মনে হচ্ছে সবাই যা বলছে তাতে রেজাল্ট আসার সম্ভাবনা বেশি। দেখা যাক কি হয়। এখন কোর্ট যেটা বলবে সেটাই তাই হবে। আজকে যেমন নিট পরীক্ষার হচ্ছে রিনিট আর হবে না, পুনরায় নিট পরীক্ষা আর হবে না, সেই রকমই একটা মামলা এসেছে, রায় এসেছে। তো যাই হোক, দেখা যাক আমাদের ইউজিসি নেটের ক্ষেত্রে কি হয় সেটাই দেখার। যদি রেজাল্ট আসে ভালো, আর যদি পরীক্ষা হয় তাও ভালো। এখন সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। তবে প্যানিক না হয়ে যারা ডিসেম্বর 2024 এটাকে টার্গেট করে পড়াশোনা করতে থাকুন। যারা কিছু কিছু ছেলে মেয়ে আছো যারা মিলিয়ে দেখেছো এসে যে কতগুলো হয়েছে, অন্তত যারা বুঝতে পারছো যে আমার পাস হয়নি, আমার দ্বারা কোয়ালিফাই হবে না, তাহলে কি করা উচিত? বসে না থেকে পড়াশোনা করাই উচিত। এবার যারা ভাবছো যে হ্যাঁ আমার তো পাস হয়ে যাবে বা জিআরএফ হয়ে যাবে, তারা একটুখানি অপেক্ষা করতে পারো। তবু বলা চলে মাঝে মধ্যে একটুখানি রিভাইজ করা যেতেই পারে। আর ডিসেম্বরের জন্য যদি নেট ইউজিসি নেট পড়তে চান বাংলা বিষয়, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হচ্ছে 6295109000 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করে জানতে পারেন। আচ্ছা, যাই হোক, আজকে পড়াবো বঙ্গদর্শন পত্রিকা। আচ্ছা দেখো, পরপর বলতে বলতে যাই, এখন আগে থেকে লেকচার না দেওয়াই ভালো। দেখি পড়ানোর পরে যদি কিছু থাকে তাহলে আবার বলবো। ওকে, দেখি এখানে যে এটা করা আছে, এটা একটা সামারি করা আছে। বঙ্গদর্শন পত্রিকার একটা হচ্ছে সামারি তৈরি করা আছে, আর এখান থেকেই বেশিরভাগ কোশ্চেনগুলো দেয়। এখান থেকে বেশি কঠিন কোশ্চেন দেয় না। তা কী কী কোশ্চেন কোথা থেকে এসেছে বা কী রকমভাবে দিতে পারে সেটা আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন। বঙ্গদর্শনী পত্রিকা তাহলে কত হচ্ছে, 1872 খ্রিস্টাব্দে পত্রিকাটি বঙ্কিমচন্দ্র সম্পাদনা করেছিলেন, মানে প্রকাশ করেছিলেন। তাহলে 1872 এর বাংলা সালটা হচ্ছে কত, সম্ভবত 1279। হ্যাঁ, 1279 বঙ্গাব্দে। কয় বছর বঙ্কিমচন্দ্র করেছিলেন না, 4 বছর, 4 ইয়ার্স, 4 বছর সম্পাদনা করেন। তারপরে তার ভাই সঞ্জীব চন্দ্র, আরও অনেকে আছেন, পরে দেখা যাক। যে কয়খানি বাংলা এই বঙ্গদর্শন পত্রিকা বের হবার আগে, সম্পাদনা হবার আগে, হ্যাঁ, কি তখনকার দিনে একটা সমাজের মধ্যে একটা ছিল, প্রচলন ছিল যে বাংলা ভাষায় যেসব জিনিসটা লেখা হয়, যেসব জিনিস পাঠ্য, সেসব জিনিস নাকি কয়েক সপ্তাহ পড়লেই হচ্ছে সমস্ত কিছু পড়া হয়ে যায়, তারপর আর পড়ার কিছু থাকে না। তাই বাংলা ভাষায় এদের কি বলছে দেখো, যে কয়খানি বাংলা রচনা পাঠযোগ্য তাহা 2-3 দিনের মধ্যেই পড়িয়া শেষ করা যায়, তাহার পর 2-3 বৎসর বসিয়া না থাকিলে একখানি পাঠ আর একখানি হবে, হ্যাঁ, একখানি পাঠ্য বাংলা রচনা পাওয়া যায় না। এটা আগেকার দিনে আর কি, এইরকম বঙ্কিমচন্দ্র ওই টাইমটায় এরকম আর কি গুজব রটেছিল আর কি। আর অ্যাকচুয়ালি সেই সময় তো গদ্যে সেই রকম সুন্দর লেখা বেরও হতো না।
চলিত গদ্যে সেই রকম সুন্দর লেখাও হতো না, সমস্তটাই সংস্কৃত, প্রায় সংস্কৃত নির্ভরই ছিল। যাই হোক, তা কী বলছে, সুশিক্ষিত বাঙালির পাঠ উপযোগী করিতে যত্ন করিব, এইমাত্র বলিতে পারি, যত্নের সফলতা ক্ষমতাধীন, এই আমাদের প্রথম উদ্দেশ্য। অর্থাৎ বঙ্কিমচন্দ্র যে প্রথম হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা বের করতে যাচ্ছে, সেটা হচ্ছে কি, যে না, আমরা হচ্ছে চেষ্টা করতে পারি যে সুশিক্ষিত মানুষের যাতে পাঠ করতে পারি, সেই রকম করে আমরা চেষ্টা করতে পারি। এর কতটা সফল হবে সেটা হচ্ছে পরেকার কথা। তা বলছে সুশিক্ষিত বাঙালিরা বাংলা পাঠে বিমুখ বলিয়া স্বশিক্ষিত বাঙালিরা বাংলা রচনায় বিমুখ। আচ্ছা, মানে সুশিক্ষিত বাঙালিরা তো হচ্ছে বাংলা পাঠ করে না, তাহলে স্বশিক্ষিত যারা নিজেরাই শিক্ষিত তারা বাংলা ভাষায় কোনো কিছু লিখবেন কেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যে টাইমটার কথা বলছেন সেই টাইমটা ছিল কে, ইংরেজদের শাসনাধীন। তাই ইংরেজরা কোন ভাষা বলে? আচ্ছা, ইংরেজি ভাষায় কথা বলে। ইংরেজরা কোন ভাষায় বলে? ইংরেজি ভাষায় কথা বলে। তাহলে বাঙালিকে কি করতে হবে? বাঙালিকে অবশ্যই ইংরেজি ভাষায় বলতে হবে, তা না হলে ইংরেজের কাছে কি আর মান থাকে না চাকরি পাবে? ইংরেজের যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে ইংরেজি। এবার ইংরেজি ভাষা যদি জানতে হয়, মানে না জানা হয়, তাহলে কী হবে? চাকরি হবে না, প্রথম কথা। আর ইংরেজ যে ভাষা বুঝতে পারলো না সে ভাষা বলে লাভ কি? তখনকার মানুষের মধ্যে এরকম একটা ধারণা ছিল যে ইংরেজ যদি যে ভাষা না বুঝতে পারে সে ভাষা বলে লাভ কি, যে ভাষায় রুটি রোজগার হবে না সে ভাষা বলে লাভ কি। তাই বাংলা ভাষাকে মানুষ অনেকটা হেয় প্রতিপন্ন করতে শিখেছিল, এই আর কি। পত্রিকায় বিজ্ঞান, ইতিহাস, দর্শন, সঙ্গীত, ধর্ম, কৃষি, তত্ত্ব, সমাজনীতি, ভাষা চর্চা, গ্রন্থ আলোচনা ইত্যাদি বিষয়ক স্থান পেত। মানে এই যে বঙ্গদর্শন করা হয়েছে, বঙ্গদর্শন হচ্ছে পত্রিকা প্রথম যখন ছাপা হয়, তখন কি আর কি এই বিষয়গুলো এরা তাদের মধ্যে স্থান দিয়েছিল আর কি, যে এই বিষয়গুলো যদি স্থান দেওয়া হয় তাহলে হয়তো ভালোই হবে। এই ধরো বঙ্কিমচন্দ্রের আর কি, বঙ্কিমচন্দ্রের হচ্ছে তত্ত্বাবধানে এই বিষয়গুলো তুলে ধরা হয়। এবার দেখো কি বলছে, বঙ্গদর্শন সমৃদ্ধ হয়েছিল যাদের রচনায়, তারা কারা? এখান থেকে অনেক প্রশ্ন দেয় যে বঙ্গদর্শনের যারা লিখেছেন তাদের মধ্যে এরা হলো 4 জনের নাম দিয়ে দিল, একজন দেখা যাচ্ছে কল্লোল গোষ্ঠীর একজনের নাম দিয়ে দিল। তাহলে কি, তাহলে তখন আমাদের চিনতে অসুবিধা হয়। এবার এই জন্যে আমাদের এই নামগুলো অবশ্যই একটুখানি দেখে রাখা দরকার। তাহলে কি, প্রথম তো বঙ্কিমচন্দ্র, কৃষ্ণকমল ভট্টাচার্য, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অক্ষয়চন্দ্র সরকার, দীনবন্ধু মিত্র, নবীনচন্দ্র সেন, প্রাণনাথ পণ্ডিত, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, এটা বঙ্কিমচন্দ্রের ভাই, চন্দ্রশেখর মুখোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী। ভালো ভালো লেখক ছিলেন এর মধ্যে, হরপ্রসাদ, নবীনবাবু, দ্বিজেন্দ্রনাথ, দীনবন্ধু, অক্ষয়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এরা বেশ ভালো ভালো লেখক আর কি। 1779 কার্তিক, এটা কার্তিক হবে, 79 কার্তিক সংখ্যায় প্রকাশিত দীনবন্ধু মিত্রের জমালয়ে জীবন্ত মানুষ বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প হিসাবে চিহ্নিত হয়েছে। আচ্ছা, এটা একটা সিনেমাও আছে, তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো এখান থেকে। জমালয়ে জীবন্ত মানুষ, এটা একটা সিনেমাও আছে। এটা কার রচনা? তাহলে এটা হচ্ছে দীনবন্ধু মিত্রের রচনা, কার্তিক সংখ্যায় 1279। অনন্য অনেক পত্রিকার মতো বঙ্গদর্শনে অধিকাংশ লেখকের নাম থাকতো না বা ছদ্মনাম থাকতো। তাহলে এখানে বলতে চাইছি যে অন্যান্য লেখকের মতো অনেকের কি নাম থাকতো না, কি থাকতো এদের? না ছদ্মনাম থাকতো, ছদ্মনাম ব্যবহার করা হতো। গ্রাহকের তালিকায় ছিলেন, আচ্ছা, গ্রাহক যারা পত্রিকা নিতেন আর কি, আশুতোষ মুখোপাধ্যায়, বিদ্যাসাগরের মতো স্বনামধন্য ব্যক্তিবর্গ। তাহলে বেশ ভালো, এরা খুব ভালো পরিচিত ব্যক্তি, মুখ। আশুতোষ মুখোপাধ্যায় একজন ভালো লোক, বিদ্যাসাগর এ তো সবার নাম তো সবাই জানে। তা যাই হোক, এরা হচ্ছে স্বনামধন্য ব্যক্তি। এরা বঙ্গদর্শন হচ্ছে কাগজ সংগ্রহ করতে আর কি পাঠক ছিলেন। এটা এলাহাবাদ, ত্রিপুরা, কানপুর, লখনৌ, বারাণসী প্রভৃতি স্থানে বিস্তার লাভ করেছিল। তাহলে এর বিস্তার কত দূর বুঝতে পারছো? একদম উত্তর ভারত পর্যন্ত, ত্রিপুরা, এই সাইডের কথা আছে ত্রিপুরা। তারপরে এদিকে এলাহাবাদ, লখনৌ, পুরো উত্তর ভারত।
উত্তর ভারতের বহু জায়গায় এই হতো, বিস্তার লাভ করেছিল আর কি। বঙ্কিমচন্দ্রের বহু উপন্যাস বঙ্গদর্শনে প্রকাশিত হয়। তাহলে কি কি দেখা যাক। বঙ্গদর্শনের প্রথম সংখ্যায় প্রকাশিত হয় 1279 থেকে বীজবৃক্ষ আর কি। আমাদের পাঠ্য এই বইটি আছে বীজবৃক্ষ। তাহলে প্রকাশিত হয় প্রথম সংখ্যায় বৈশাখ 1279 বীজবৃক্ষ। এছাড়া দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী আগেই গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে, বেশ ভালো কথা। ইন্দিরা প্রথম বের হয় বঙ্গদর্শনের প্রথম বর্ষের চৈত্র সংখ্যায়। তাহলে কোন পত্রিকা, কোন উপন্যাস, এগুলো কোন সংখ্যা সেটাও কিন্তু মনে রাখতে হয়, অনেক সময় পরীক্ষা দেয়। আচ্ছা 1 মিনিট, আমি একটু এটা একটু কম করে দিই, চোখে লাগছে খুব। বেশ, তারপরে কি বলছে, 1280 বৈশাখে বের হয় যুগলাঙ্গরীয়। এটা বঙ্কিমচন্দ্রের উপন্যাস। সন তারিখগুলো খেয়াল করতে হবে। আর শ্রাবণ 1280, ভাদ্র 1281, এটা 1281, হ্যাঁ 1281-তে 14 মাস ধরে প্রকাশিত হয় কি চন্দ্রশেখর উপন্যাস। কত মাস না 14 মাস ধরে, 14 মাস ধরে প্রকাশিত হয়। 1281 থেকে 82 বঙ্গাব্দ রজনী, এটা বঙ্কিমচন্দ্রের উপন্যাস। 1282-তে হচ্ছে রাধারানী। কৃষ্ণকান্তের উইল 1282 এর অবধি বেরিয়ে বন্ধ হয়ে যায়। বেশ, বন্দে মাতরম প্রথম বঙ্গদর্শনে প্রকাশিত হয়। এটা যে কতবার ইউজিসি নেটে প্রশ্ন দিয়েছে এইটা, হ্যাঁ নেটের প্রশ্ন। বন্দে মাতরম এটা কি ধ্বনি, বন্দে মাতরম ধ্বনিটি প্রথম এখানে হচ্ছে আমাদের মানে বঙ্গদর্শনে প্রথম প্রকাশিত হয়। কোথায়? ওই আনন্দমঠ, হ্যাঁ আনন্দমঠে উপন্যাসে আমরা পাই এই ধ্বনিটা। ব্রিটিশ শাসকদের রোষানলে পড়ে বিদ্রোহ হয়ে ইন্ধন জোগানোর বিদ্রোহী হয়ে ইন্ধন জোগানোর অভিযোগে আনন্দমঠ প্রকাশ করা বন্ধ করে দেয়। ওই যে বন্দে মাতরম তো আনন্দমঠ থেকেই নেওয়া, সেটা তো বললামই। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শনে বিদ্যাসাগর মহাশয় সমালোচনা করিয়েছিলেন হারিশহর পত্রিকার এক ব্যক্তি। তাহলে ইনফরমেশনটা ভালো ইনফরমেশন। তারপরে কি বলছে দেখো, হরপ্রসাদ শাস্ত্রী তার ভারত মহিলা নামক একটি প্রবন্ধ আর্য দর্শন পত্রিকায় বের করার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু সম্পাদক যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ নাকচ করে দেন। পরে সেটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এটা একটা ভালো ইনফরমেশন। হরপ্রসাদ শাস্ত্রী কি না ভারত মহিলা এই নামে একটি প্রবন্ধ কি হয়েছিল আর্য দর্শনে পাঠিয়েছিল, সেখান থেকে সেখানকার সম্পাদকের নাম কি যোগীন্দ্রনাথ বিদ্যাভূষণ। তাহলে আমরা কয়েকটা ইনফরমেশন পেলাম, সেটা আর্য দর্শনের সম্পাদকের নাম যোগীন্দ্রনাথ বিদ্যাভূষণ। তিনি কি করেছিলেন, হরপ্রসাদ শাস্ত্রীর লেখা ভারত মহিলা এই প্রবন্ধটি কি আর কি ছাপাননি, তিনি এই প্রবন্ধটিতে ছাপাননি, তার ভালো লাগেনি তো ছাপাননি। পরে সেটি বঙ্গদর্শনে প্রকাশিত হয়। 4 বছর পর সম্পাদনা করার পর বঙ্কিমচন্দ্র সম্পাদক পদ ছেড়ে দেন চৈত্র 1282। তাহলে এই ইনফরমেশনটা কিন্তু ভালো, এই ইনফরমেশনটা ভালো। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন সম্পাদনা করেছিলেন মোট কয় বছর না 4 বছর, বললাম 4 ইয়ার। 1279 বঙ্গাব্দের বৈশাখ থেকে 1282 চৈত্র পর্যন্ত 48 মাস, 48 সংখ্যা, পত্রিকার পৃষ্ঠা সংখ্যা ছিল 48। তাহলে এটা লাস্টে যেটা বললাম এটা ইউজিসি নেটে এসেছিল এটা। তাহলে কত মাস 48, মানে 48 মাস, 48 সংখ্যা, আর 48 পত্রিকার পাতার সংখ্যা কত ছিল 48 পাতা। তাহলে একটা ভালো মিল আছে। 8 পৃষ্ঠার ফরমার সর্বসমেত 6 ফরমার পত্রিকা প্রথম 3 বছরের জন্য নির্ধারিত হয়েছিল বার্ষিক কত মূল্য 3.5 টাকা, 3 টাকা 50 পয়সা, এত টাকা। তারপর কি বলছে স্বডাক কত টাকা, স্বডাক 4 টাকা, মানে ডাক বিভাগে যোগে যদি তোমার পত্রিকা বাড়িতে পৌঁছাতে চাও বা কেউ যদি চান তাহলে তাকে 4 টাকা দিতে হবে। বঙ্কিমচন্দ্র সম্পাদনা শেষ বর্ষে অর্থাৎ 4র্থ বর্ষে পরিবর্তিত মূল্য হয়েছে 3 টাকা 3.5 টাকা। সেটা লাস্টে কি হলো, লাস্টে হচ্ছে 3 টাকা, 3 টাকা হচ্ছে এমনি, আর স্বডাক হচ্ছে কত, স্বডাক হচ্ছে 3.5 টাকা।
এই হচ্ছে বঙ্গদর্শনের ভিজিট আর কি, ভিজিট ছিল, এত টাকা দিতে হতো। প্রথম সংখ্যায় যে লেখাগুলি বেরিয়েছিল সেগুলি হলো পত্র সূচনা প্রবন্ধ বঙ্কিমচন্দ্র, ভারত কলঙ্ক প্রবন্ধ, বিষবৃক্ষ উপন্যাস, আমরা বড়লোক প্রবন্ধ, সঙ্গীত প্রবন্ধ বঙ্কিমচন্দ্র, জগদীশনাথ রায়, এগুলো পড়তে হয়। ব্যাঘ্রাচার্য বৃহলাঙ্গুলের ভাষণ বঙ্কিমচন্দ্র, উদ্দীপনা প্রবন্ধ অক্ষয়চন্দ্র সরকার, মানে এরকম আমি বলেছিল ব্যাঘ্রাচার্য বৃহলাঙ্গুলের ভাষণ বলে একটা পড়া পড়িয়েছিলাম, ওই জন্য একবারে বলে দিলাম আর কি। কামিনী কুসুম কবিতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে এই লেখাগুলো কিন্তু করতে হবে, পড়তে হবে, ফোকাস করতে হবে এখানে কিন্তু, হ্যাঁ। কারণ এখান থেকে এক সাইডে লেখার নাম দিয়ে দেবে, আর এক সাইডে কী দেবে, লেখকের নাম দিয়ে ম্যাচিং করতে বলবে। অর্থাৎ ভালো কনসেপ্ট এটা। বিষবৃক্ষ উপন্যাস ছাড়া বঙ্কিমচন্দ্রের নাম আর কোথাও প্রকাশিত হয়নি। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সত্য ধর্মের সাহিত্যের উদ্দেশ্য, আচ্ছা সত্য ধর্ম হবে আর কি, সত্য ধর্ম সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ, বঙ্কিমচন্দ্র বলছেন। বঙ্গদর্শন কোনো রচনা প্রকাশের আগে প্রয়োজন হলে বঙ্কিমচন্দ্র নিজের রচনাটি পরিমার্জনা করতেন। একসঙ্গে সাহিত্য পত্রিকার সম্পাদক সুরেশ হবে, হ্যাঁ, সুরেশচন্দ্র সমাজপতিকে বলেছেন, তোমরা কি ভয়ে লেখকদের লেখা কাটো না। মানে যে লেখাটা লেখকরা পাঠায় সেই লেখাটা হচ্ছে আবার পুনরায় হচ্ছে বঙ্কিমচন্দ্র সুন্দর করে এগুলো কেটে কুটে পরিমার্জনা করে তারপরে ছাপতে দিতেন, তারপরে ছাপা হতো প্রেসে। আমি খুব ভালো করিয়া রিভাইজ না করিয়া কাহারও কপি প্রেসে দিতাম না। এই যে বঙ্গদর্শন বহু গ্রন্থ ও সাময়িক পত্রের সমালোচনা প্রকাশিত হয়েছে। এর জন্য পত্রিকা প্রাপ্ত গ্রন্থের সংক্ষিপ্ত সমালোচনা নামে একটি নির্দিষ্ট বিভাগ ছিল। কোনো সংবাদপত্রের সমালোচনা কখনো প্রকাশিত হয়নি। আচ্ছা 1 মিনিট, আমি একটু এটা চেক করে দিই, দেখি ঠিকঠাক চলছে নাকি। হ্যাঁ, বেশ চলছে, ওকে। তারপরে কি বলছে দেখো, সমালোচক হিসাবে বঙ্কিমচন্দ্রের ভূমিকা প্রসঙ্গে রবীন্দ্রনাথ কি বলেছেন, এটা ভালো। রবীন্দ্রনাথ, মনে আছে বঙ্গদর্শন যখন সমালোচক পদে আসীন ছিলেন তখন শত্রু সংখ্যা অল্প ছিল না। শত শত অযোগ্য লোক তাকে ঈর্ষা করিত, তাহার শ্রেষ্ঠ অপমান করিবার চেষ্টা ছাড়িত না, কিন্তু কিছুতেই তিনি কর্তব্যের পরান্মুখ হতেন না। মোদ্দা কথা, এখানে যদি কোনো ভুল থাকে আমি সংক্ষেপে সেরে দিচ্ছি, এই লাইনটা একটুখানি ভুল থাকতে পারে, তাই আমি বলে দিচ্ছি। মানে তার যাতে অপমান করা যায় কোনো সুযোগই তারা অন্য লোকেরা, কোনো সমালোচকরা কখনোই ছাড়তো না, এটাই বলতে চাইছি। তখন সোমপ্রকাশ নামে একটি পত্রিকা প্রকাশিত হতো, যেটি শুরু হয়েছিল বঙ্গদর্শনের 14 বছর আগে। এটা ভালো ইনফরমেশন। 1289 বঙ্গাব্দের 11ই বৈশাখ সংখ্যায় সোমপ্রকাশ পত্রিকার লেখা থেকে জানা যায় কখনোই বঙ্গদর্শনের প্রশংসা করেননি। পত্রিকা লেখা থেকে জানা যায় যে তারা কখনোই কি করেননি, বঙ্গদর্শনের প্রশংসা করেননি। তাহলে কত লোক ছিল এরকম। সোমপ্রকাশ পত্রিকা কিছু ব্যাকরণ শব্দের প্রতি দৃষ্টি দিয়েছিলেন, সেগুলো সাবধানী। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এটাকে এই শব্দগুলোর প্রতি কিন্তু খেয়াল দিতে হবে। সাবধানী, একেবারে, কেবলমাত্র, এই শব্দগুলো ছিল অশুদ্ধ। তাহলে এই শব্দগুলো হবে কি, সাবধান, সাবধানের বদলে কি হবে, সাবধান, একেবারে মানে একবারে, আর কেবল অথবা মাত্র, কেবলমাত্র বলা যাবে না, কেবল অথবা মাত্র, এইটা বলতে হবে, কেবল অথবা মাত্র। তাহলে এই গেল। এবার আসি কি দেখি, বিষবৃক্ষ উপন্যাসে পদ্ম পলাশ নয়নী এর পরিবর্তে কি পদ্ম পলাশ নয়না, এটা লেখা হবে। শ্যামাঙ্গিনী হবে শ্যামাঙ্গী, মানে শ্যামাঙ্গিনীর জায়গায় শ্যামাঙ্গী, এইটা হবে। তাহলে এটা ম্যাচিং করতে দিতে পারে, হ্যাঁ, এ বি সি এমন করে সি ডি ম্যাচিং করতে দিতে পারে, শব্দগুলো দিয়ে মানে জিজ্ঞাসা করতে পারে, এরকম করে। তা এখানে এরকম করে দিতে পারে, একটুখানি নিজেদের মতো করে নোট তৈরি করে নিন। অনেক পরে অবশ্য সোমপ্রকাশ বঙ্কিমচন্দ্রের প্রতিভাকে স্বীকৃতি জানিয়ে বঙ্গদর্শনের প্রশংসাই করেছেন। বঙ্কিমচন্দ্রের মতো বিদ্যাসাগরের ভাষা ছিল সংস্কৃত ঘেঁষা। ঈশ্বরচন্দ্র গুপ্তকে বিদ্যাসাগরের উপরের স্থান দিয়েছেন তিনি। বঙ্গদর্শনের গ্রাহকদের মধ্যে রবীন্দ্রনাথ ছিলেন উল্লেখযোগ্য। বেশ, 1283 পত্রিকায় কোনো সংখ্যা প্রকাশিত হয়নি, এটাকে হাইলাইট করো, এটাকে 30 স্টার দিয়ে দাও।
1283-তে এই পত্রিকার কোনো সংখ্যাই প্রকাশিত হয়নি। বিখ্যাত লেখক হরপ্রসাদ শাস্ত্রী বঙ্কিমচন্দ্র নিজের লেখা থেকে জানা যায় বঙ্গদর্শন 1 বছর বন্ধ থাকার পর 1284-তে আবার সঞ্জীববাবুর সম্পাদকতা এবার বাহির হয়। 1284 থেকে 1289 বঙ্গদর্শন সম্পাদকতা করেন কে? সঞ্জীববাবু। তাহলে 1284 থেকে 89, 5 বছর। আর ওই হিসাবে 84টাকে ধরলে 6 বছর হয়ে যায়। কৃষ্ণকান্তের উইল রাজসিংহ আনন্দমার দেবী তার সম্পাদকতা কালে বঙ্গদর্শন প্রকাশিত হয়। বেশ, তিনি নিজে লিখেছেন জাল, প্রতাপ চাঁদ, পালামৌ, বৈজিক তত্ত্ব ইত্যাদি। এটা সঞ্জীববাবুর লেখা সব, এগুলো। পূজা উপলক্ষে আমাদের অফিসের বন্ধ থাকায় ম্যালেরিয়া জ্বরে বঙ্গদর্শনের কার্যকর গণপীড়িত হওয়ায় এবার বঙ্গদর্শন কিছু বিলম্বে বের হবে। শ্রী জ্যোতিষচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্গদর্শন কার্যাধ্যক্ষ। বেশ, চন্দ্রনাথ বসুর উদ্যোগে 1290 কার্তিক সংখ্যায় বঙ্গদর্শন পুনঃপ্রকাশ হয়। সম্পাদক হন শেষ চন্দ্র মজুমদার। শেষ, এটা শেষ না শেষ এটা দেখে নিও একটুখানি। তার সম্পাদনা 4 মাস চলার পর আবার চিরতরে বন্ধ হয়ে যায়। বেশ, কবে শুরু হচ্ছে আর কবে বন্ধ হচ্ছে এটা খেয়াল রাখতে হবে, মাঝখানে কারা আসছে এগুলো খেয়াল রাখতে হবে। 1901 সালে বা 1294 বঙ্গাব্দে রবীন্দ্রনাথের সম্পাদনার দায়িত্ব নিয়ে বঙ্গদর্শনকে পুনরুজ্জীবিত করেন। বেশ ভালো কথা। রবীন্দ্রনাথ কবে দায়িত্ব নিচ্ছে এটা গুরুত্বপূর্ণ। 1901 থেকে তখন গীতাঞ্জলির বহু কবিতা লিখে প্রকাশ করেন। তার রচিত চোখের বালি উপন্যাসটি বঙ্গদর্শন হবে, হ্যাঁ, দর্শনী না, বঙ্গদর্শনে প্রকাশিত হয়। বঙ্গদর্শনে প্রকাশিত হয়। তার কি ধারাবাহিকভাবে এগুলো খেয়াল রাখতে হয়। বর্তমান বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এইটা আমার সোনার বাংলার বন্দে মাতরম, এটা বহুবার কোশ্চেন দিয়েছে। এইটা এই পত্রিকায় বের হয়। 1308 রবীন্দ্রনাথের সম্পাদনায় পত্রিকাটি নব পর্যায়ে প্রকাশিত হয়। 1312 অবধি 5 বছর এভাবে চলার পর বঙ্গদর্শন চিরতরে বন্ধ হয়ে যায়। খেয়াল রাখো তার সন-তারিখগুলো। এটি মাসিক পত্রিকা, মানে মাসে মাসে প্রকাশিত হতো। কাঁঠালপাড়া থেকে বঙ্গদর্শন যন্ত্রে শ্রী রাধানাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক মুদ্রিত প্রকাশিত, মূল্য 3 টাকা। তাহলে এইটা কিন্তু লাস্টেরটা, এটা ইউজিসি নেটের প্রশ্ন একবার দিয়েছিল, হ্যাঁ, এটা। তাহলে কাঁঠালপাড়া বঙ্গদর্শন যন্ত্রে শ্রী রাধানাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক মুদ্রিত প্রকাশিত, মূল্য কত? 3 টাকা। বেশ, এইটুকুই। তাহলে এর বাইরে কিন্তু আর তেমন কিছু দেয় না। আর তোমাদেরকে একটা কথা বলি, সাবস্ক্রাইব করো। শুধু ভিডিও দেখে চলে গেলেই হয় না, একটুখানি সাবস্ক্রাইব করো, না হলে বুঝবো কী করে যে তোমরা আমাদের এই যে এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি সাবস্ক্রাইব না করো, দেখো উপকার হয়, তার সাথে একটু সাবস্ক্রাইব করো না, এটা একটা প্রবলেম। তাহলে সাবস্ক্রাইব না করে ভালো ভালো গুরুত্বপূর্ণ এই নোটসগুলো পাবে কোথায়? তোমরা নিজেরাও সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকেও জানাও, শেয়ার করো বেশি বেশি করে, চ্যানেলটা আরেকটু স্ট্রং হোক, বড় হোক। তোমাদের জন্যই তো ভিডিওগুলো বানাই। আর তোমরা যদি একটু হেল্প না করো সেটা একটু কেমন হয়ে যায়। মানে পড়াশোনা করলে গুরু দক্ষিণা না দিলে কিন্তু কোনো কিছু সম্পন্ন হয় না। তো যাই হোক, সাবস্ক্রাইব করতে টাইম লাগে না, একটুখানি সাবস্ক্রাইব করে যেও, ব্যাস। আর সময় মতো ঠিক নোটিফিকেশান পেয়ে যাবে। ভালো ভালো এই সমস্ত নোটসগুলো তোমাদের খুব কাজে লাগবে আশা করি। যাই হোক, কিছুদিনের মধ্যে আবার মানে রেজাল্ট দেবে, তখন আবার ফুল দমে পড়াশোনা শুরু হবে আশা করি। এখন হয়তো কিছু একটু ডিস্টার্বের মধ্যে আসো। যাক, একদিন সব কিছুই মানে এই সমস্ত প্রবলেমগুলো সব দূর হয়ে যাবে। পড়াশুনো আপন ছন্দে করতেই হবে, কিছু করার নেই। সামনে ডিসেম্বরকে মাথায় রেখে পড়াশোনা করো, এটাই, আর কিছু বলার নেই। আজকের মতো এই পর্যন্তই। এক মিনিট। হ্যাঁ, দেখি কোথায় গেল। হ্যাঁ, বেশ, ওকে।